কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেসা লাগা মেরে কেউ। প্রথম যে কথাটা আমি বলতে চলেছি সেই কথাটা হচ্ছে কি যে বাঘা যতীনের থেকে 14 কোটি গুণ ভালো একটা সিনেমা হয়েছে। এবং আমি যদি খাদান অথবা রঘু ডাকাতের সাথে কম্পেয়ার যদি করি তাহলে ভাই এই সিনেমাটা অনেক ভালো সিনেমা হয়েছে। এবার যদি আমি জিতের চেঙ্গিজ বা রাবণ বা মানুষ বা বুমেরাংয়ের সাথে তুলনা যদি করি, বুমেরাংয়ের সাথে এটাকে তুলনা করাটা ঠিকঠাক হবে না। চেঙ্গিজ আর রাবণের সাথে তুলনা যদি আমি করি, রাবণ আর চেঙ্গিজের সাথেও তুলনা করা ঠিকঠাক হবে না। অ্যাকচুয়ালি বাঘা যতীনের সাথে এটার প্রপার কম্প্যারিজনটা যায়, ওকে, বাকিগুলোর সাথে অ্যাকচুয়ালি যায় না, কারণ শত হলে পরেও জনরেটা একটুখানি আলাদা, ঠিক আছে। তাও এনিওয়ে, এটা কোনো, তুমি না এই সিনেমাটা এরকমভাবে দেখতে যাও যে এটা কোনো রকম স্বাধীনতা বিপ্লবী বা কোনো প্যাট্রিয়টিজমের ফিল্মের থেকে তুমি এটাকে কমার্শিয়াল ফিল্মের জন্যই তুমি দেখতে যাও। কারণ জিদ্দা এই সিনেমাতে জিদ্দাই থেকে গেছে, জিদ্দা কিন্তু অনন্ত সিংহ হয়ে উঠতে কিন্তু পারেনি। আমার জন্য এই সিনেমার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, সেগুলো নিয়ে আগে আলোচনা করি। নেগেটিভ দিকও কিছু রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। আর কিছু ব্যক্তিগত মতামত আছে। পজিটিভের মধ্যে হচ্ছে কি, এই সিনেমাতে বড়সড় একটা স্টার কাস্ট রয়েছে। কাঞ্চন মল্লিক রয়েছে, রজতাভ দত্ত রয়েছে, লোকনাথ দে লোকা সূর্য সেনের চরিত্রে রয়েছে, এবং তার সাথে প্রিয়াঙ্কা সরকার শুরুতে কী করছিল আই ডোন্ট নো। এবং আমি দীপক দাস বলে একজন খুব ভালো অভিনেতা যে অরিজিৎ সরকারের সাথে কাজ করে, যার কথা আমি পডকাস্টে বলছিলাম যে যার সাথে জিদ্দার ফিল্ম করা উচিত। অমিত সাহা রয়েছে, অমিত শাহর চরিত্রটা যদিও আমার একদমই ভালো লাগেনি, ঠিক আছে, তাকে যেভাবে এখানে রাখা হয়েছে। আবার চন্দন সেনের চরিত্রটা ভাই খুবই ভালো, এবং এই ফিল্মের ইমোশনাল কোর কাইন্ড অফ চন্দন সেনের ক্যারেক্টারটা দিয়ে অ্যাকচুয়ালি ক্যারি ফরওয়ার্ডটা গিয়ে হয়। আবার শ্রেয়া ভট্টাচার্য অল্প দৃশ্যের জন্য রয়েছে, খুব পাওয়ারফুল দৃশ্যের জন্য রয়েছে। বেলাইনের সময় থেকে আমি ওনার ওপরে ক্রাশ খাই। তো ভাই আমি একটা জিনিস দেখে বুঝলাম যে ভাই ওটিটিতে বা ইউটিউবে যারা কাজ করছে বা যারা সদ্য ইন্ডাস্ট্রিতে পা রাখার চেষ্টা করছে, স্ট্রাগলিং অ্যাক্টার বা যারা নিউ বেসিক্যালি বাচ্চা ছেলে, ঠিক আছে, তাদেরকেও এই সিনেমাতে যেরকম চান্স দেওয়া হয়েছে, ভেটারান অ্যাক্ট্রেসদেরকেও কিন্তু চান্স দেওয়া হয়েছে। তো বড় সড়ো একটা স্টার কাস্ট, ঠিক আছে। তো এটা যারা বিগ বাজেট বেঙ্গলি ফিল্ম, যেখানে ইন্ডাস্ট্রির প্রচুর লোকজন, অচেনা লোকজনও রয়েছে যারা উঠছে, আর যারা অলরেডি এস্টাবলিশ প্রচুর লোকজন রয়েছে, যেটা কিন্তু একটা ভালো দিক। 2 নম্বর, এই সিনেমার একটা বিশাল একটা স্কেল একটা রয়েছে, ঠিক আছে। সেই স্কেলটা মাঝে মাঝে এআই জিনিসটা বোঝা যায় এবং খুব চোখে লাগে, কিন্তু স্কেল একটা রয়েছে এই সিনেমার। 3 নম্বর, জিদ্দার মেকআপের দিকে বেশ মনোযোগ দেওয়া হয়েছে। এটা পরে গিয়ে আবার মাইনাস পয়েন্টও আছে এটার কিছু, কিন্তু জিদ্দার মেকআপগুলো বেশ ভালো মতো করা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে কি যে জিদ্দার প্রেজেন্স, ঠিক আছে, জিতের প্রেজেন্স, জিৎ অনন্ত সিংহ হয়ে উঠতে পারেনি, কিন্তু জিতকে দেখে বোঝা যায় যে ভাই জিৎ বহু বছর বাদে উনি এসছেন, এবং ওনার যে অরা বলি বা আলফা বলি, ঠিক আছে, যাই হোক, মানে তো জিদ্দার ফ্যানেরা জিদ্দাকে দেখে ভাই প্রচুর মস্তি পেয়েছে। আর দেখো নন্দনে অন্তত 8 থেকে 10 বার 12 বার, ঠিক আছে, লোকজন চিল্লিয়েছে, সিটি মেরেছে, হাততালি দিয়েছে, এনজয় করেছে লোকজন, ঠিক আছে, প্রচুর এনজয় করেছে। আমি ব্যক্তিগতভাবে এই যে টাইটেল থাম্বনেলে যেটা দেওয়া আছে না, যে কেউ বলে দাদা, কেউ বলে গাধা, এটা অ্যাকচুয়ালি ফিল্মের ক্লাইম্যাক্স একটা ডায়লগ, ওকে, দিস ইজ নট আ স্পয়লার। তো ভাই এই ডায়লগটার সময় আমি জেনুইনলি আমি হেসে উঠেছি, এবং আমি কিন্তু হাততালি কিন্তু দিয়েছি, দুর্দান্ত কিন্তু লেগেছে। আর এই সিনেমাতে কিছু মাস মোমেন্ট রয়েছে, বিশেষ করে সেগুলো ডায়লগ সেন্ট্রিক, ঠিক আছে। ডায়লগগুলো অনেক জায়গাতেই চুটকুলের মতো ফিল হয়, ওই 2 লাইনার কবিতা যেরকম আমরা ইউটিউবে যেরকম ইউজ করি ওরকম টাইপের ফিল হয়, কিন্তু তার মধ্যে কিছু হলে পরে ওয়েট রয়েছে। ডায়লগ রাইটিং কিছু কিছু জায়গায় বেশ ভালো, এবং ওই ডায়লগবাজিগুলোর জন্যেই লোকজন কিন্তু সিটি হাততালিগুলো কিন্তু মেরেছে, ঠিক আছে। এই হচ্ছে কি এই সিনেমার পজিটিভ দিক, ওকে। এবার নেগেটিভ দিকে যদি আসি, তো এই সিনেমার যে ফার্স্ট হাফ, সেটা অ্যাকচুয়ালি খিল্লি করার মতো। জিদ্দার যে এন্ট্রি হচ্ছে কি একটা অ্যাকশন সিন দিয়ে, সেটাতে বৃষ্টি পড়ছে, চুলের মধ্যে জল দেখা যাচ্ছে, কিন্তু ভাই বৃষ্টিতে তুমি ছাতা ফেলে দিয়ে ফাইট করছো, তোমার মুখে চোখে তো জল লাগবে, জল নেই, কারণ বৃষ্টিটা অ্যাকচুয়ালি পুরোপুরি এআই। এখানে ইতিহাস এক্সপ্লেন করার একটা জায়গা আছে। সূর্য সেনের সাথে অস্ত্রাগার যে লুণ্ঠন হয়েছিল, ঠিক আছে, তো সেই জায়গাগুলোতে ভাই
অ্যানিমেশন ইউজ করতে পারতো, অ্যানিমেশন ইউজ করেনি। লাইভ অ্যাকশন আর এআই এর অদ্ভুত একটা ককটেল, যেখানে শটগুলো দেখে ক্লিয়ার কাট বুঝতে পারা যায় যে এআই ইউজ করা হচ্ছে। জিতের লাস্ট 5 বছরে যতগুলো কাজ আমি রিভিউ করছি সেই রাবণের সময় থেকে, এই সিনেমার অ্যাকশান দৃশ্য বোধহয় সব থেকে বেশি বোধহয় দুর্বল। বুমেরাঙের এন্ডিংয়ের একটা অ্যাকশান দৃশ্য রয়েছে যেখানে মোকোবট ইউজ করা হয়েছিল, ক্যামেরা অ্যাকশান দৃশ্যে ইউজ করা হয়েছে, কিন্তু কোরিওগ্রাফি দুর্বল আর ডিটেলিংয়ের প্রচুর অভাব। ভাই লিটারালি 4টে লোক তোমার দিকে বন্দুক তাক করে রয়েছে, তারা তোমাকে গুলি মারতে পারে, তারা তোমার দিকে এগিয়ে গেল, ক্যালাকিলি আরম্ভ হয়ে গেল। কোরিওগ্রাফি পুরোপুরি জিদ্দার ফেভারে, জিদ্দার কোনো চ্যালেঞ্জ নেই, জিদ্দার ঢুকছে মারছে বেরিয়ে দিয়ে আসছে। এবং অনেক পরে একজন পুলিশ আলার মনে হচ্ছে এবার একটা গুলি চালাই, এতক্ষণ ধরে বন্দুক চালাইনি, এবার একটা বন্দুক চালাই। জানলা থেকে কেউ বন্দুক বার করছে, সে ভাই আগেই বার করে গুলি মারতে পারতো। তাহলে ওটা যদি ডচ করতো তাহলে সিনেমার সিনটা আরও বেশি চ্যালেঞ্জিং হতো, ইন্টারেস্টিং হতো। ভাই এক পেশেভাবে হিরো ভিলেনকে মেরে যাচ্ছে এবং অ্যাকশন সিনগুলোর মধ্যে লিটারালি বলছি কোনো লজিক নেই, যেটা অন্যান্য সিনেমায় কিন্তু থাকে। ঠিক আছে, জিদ্দারই অন্যান্য ফিল্মে কিন্তু থাকে মোটামুটি। এবং কোরিওগ্রাফি যথেষ্ট দুর্বল, যথেষ্ট দুর্বল মানে যথেষ্ট দুর্বল। এখানে একটা ডাকাতি দৃশ্য রয়েছে, ঠিক আছে, যে এটা আমরা ট্রেলারেও দেখতে পেয়েছি, যে বাইকে করে তাড়া করেছে এবং গাড়ির ছাদের মধ্যে মারামারি হচ্ছে। ওই দৃশ্যতে ভাই এটা যে পুরো ভিএফএক্স মারা একটা কাজ, এবং ক্লোজ আপ শটগুলো যে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড যে ওই জাস্ট ইয়ের মধ্যে দিয়ে যে চলছে, তুমি পুরো বুঝতে পারবে। এবং লজিকের অভাব ভাই, একটা হাই স্পিড চেজের মাঝখানে তুমি বাইক নিয়ে অন্য গলিতে দাঁড়িয়ে থেকে তুমি লিওর করে আনছো লোককে, আবার বাইক নিয়ে তুমি কারোর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছো, তাকে বাইক দিয়ে ক্রস করে মারলে পেছনের ট্রাকটা তো এসে তোমাকে হিট করবে, সেটা কোথায়? আর আমি কাউকে, ধরুন আমার দিকে 3টে লোক তেড়ে আসছে, আমি প্রথম লোকটাকে মারলাম, পরের 3জন তো এরপর দেখতে পাবে যে আমি এই লোকটাকে মারার পর আমি কোথায় যাচ্ছি, আমি তো জাস্ট হারিয়ে যেতে পারি না। আর ভাই লোকেশান, এদের কাছে লোকেশান নেই। লিটারালি রাবণের ক্লাইম্যাক্স যেই লোকেশানে শ্যুট হয়েছিল, এই সিনেমার এই দ্বিতীয় হাইস্টের জায়গাতে ওইখানেই শ্যুট হয়েছে। স্বপন কুমারের বাদামি হায়নার কবলে ওইখানেই শ্যুট হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে ওই টিটাগড় না কোথায় ওই একটা পরিত্যক্ত মিল রয়েছে, ওইখানে আবার প্রলয়ও শুটিং হচ্ছে, অঙ্কুশের মির্জাও শুটিং হচ্ছে, অন্য কোনো সিনেমাও শুটিং হচ্ছে, জিদ্দা বিপ্লবীদের নিয়ে ওখানেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, অঙ্কুশের মির্জা, বাদামি হায়না, প্রলয়, রাবণ সব একই জায়গাতে শুটিং হচ্ছে। বাংলা সিনেমার অ্যাকশন দৃশ্য শ্যুট করার লিটারালি বলছি জায়গার অভাব। ওকে, এরপরে আমি যেটাতে আসবো সেটা হচ্ছে কি মেকআপ। জিতের মেকআপের দিকে যতটা নজর দেওয়া হয়েছে, বাকিদের মেকআপের দিকে কোনো নজর দেওয়া হয়নি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একদম ক্লাইম্যাক্সে গিয়ে জ্যামি ব্যানার্জির সাথে একটা ফাইট আছে। ক্লাইম্যাক্সে গিয়ে জ্যামি ব্যানার্জির প্রত্যেক আপনার ইন্টারভিউ দেখেছেন তো সবাই জানেন যে জ্যামি ব্যানার্জি আছে ফিল্মে। জ্যামিদার ন্যাচারালি খুব সুন্দর চুল, ঠিক আছে, আমি দেখেছি সামনে থেকে জ্যামিদাকে। আমি জানি না কেন জ্যামিদাকে উইগ পরানো হয়েছে, এবং সেই উইগের ওটা কি জ্যামিদার অরিজিনাল চুল নাকি রিয়েলি উইগ পরানো হয়েছে আমি সেটা বুঝতেই পারলাম না, কারণ পুরো জিনিসটা দেখে মনে হচ্ছে যে খুব বাজে মিস হ্যান্ডেল। ঠিক আছে, উইগ। এবার কেউ কেউ বলতে পারে একটা কয়েদির কি হেয়ার স্টাইল থাকবে নাকি? ভাই হেয়ার স্টাইল থাকবে কি না থাকবে কনভিন্সিং হইতে প্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে, সেটা দেখে কনভিন্সিং মনে হয় না। বাকিদের মেকআপে লিটারালি বলছি কোনো রকম মানে টাইম লাইন কোনো কিছু মেনটেন করাই হয় না। ভাই এটা 60-এর দশক তুমি দেখাচ্ছ। তো জিদ্দার এই সিনেমাতে ব্যাক স্টোরিতে একটা লাভ ইন্টারেস্ট আছে। সেই মহিলার প্রথম অ্যাপিয়ারেন্স আর ফাইনাল অ্যাপিয়ারেন্স, জিদ্দার চলে যাচ্ছে সেই দৃশ্যে তুমি দেখবে মহিলা ভাই লিটারালি দুঃখের সিনেমায় অভিনয় করতে হচ্ছে, মহিলার মুখটা পুরো পিঙ্ক। আমি জানি না কী সব লিপস্টিক, নেল পলিশ, কনসিলার দেয়। ভাই আমি খালি ভাবছি এরকম দুঃখের সিনেমায় মুখ ফুক ভেজা দৌড়াতে দৌড়াতে আসছে, তাদের ঘামা উচিত ছিল, মহিলার ঘামা উচিত ছিল, মুখে ঘাম থাকবে, তার প্রেমিক চলে যাচ্ছে দৌড়ে দেখা করতে আসছে, মহিলা কিন্তু ঘামেনি। ঘামের ব্যাপারে আরও একটা কথা মনে পড়লো, জিদ্দা এখানে একটা জিদ্দা না, টোটা রায় চৌধুরী এখানে একটা দৃশ্যে একজনকে বলছে বাবা তুমি ভয়ে এত ঘামছো কেন, লোকটা লিটারালি ঘামেনি ভাই, কিন্তু টোটা রায় চৌধুরী বলছে তুমি ঘামনি কেন, তুমি ঘামছো কেন। এবার জিদ্দার কাছে টোটা রায় চৌধুরী কেলানি খেলো, কিন্তু টোটার কোনো ঘাম নেই, টোটার কোনো ঘাম নেই ভাই। ঠিক আছে, ওকে।
তো ভাই এই সিনেমাতে ঘামের যে সায়েন্স, মেকআপের যে সায়েন্স, ডিটেলিংয়ের যে সায়েন্স, তাতে ভাই বলতে শুরু করলে পারে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো লিটারালি হাস্যকর। এই সিনেমাটা লিটারালি তোমাকে হাতে ধরে শেখায় কী করে ডায়নামাইট আর ক্লোরোফর্ম তৈরি করতে হয়। ফিট কি করে করবে চিন্তা করো না, ও জেলের মধ্যে ফিট হয়ে গেছে, দিব্যি বোম ফাটছে। বোমটা ভাই অটোমেটিক এআই বোম ভাই। ঠিক যখন জানতো যে জিদ্দাকে ইন্টারোগেট করতে আসবে তখনই ফাটলো। আর ভাই ফাটার কথা, এই সিনেমাতে ইংরেজদের আর পুলিশদের কি ফাটে? জিদ্দা নিজে স্যারেন্ডার করতে গেছে, পুলিশরা করছে। ভাই এরা বাকি বিপ্লবীদেরকে অ্যারেস্ট করেছে, তাদেরকে কেলিয়েছে, নোক উপরে নিচ্ছে, কিন্তু জিদ্দাকে দেখে ভাই ওভার অ্যাক্টিং কি দোকান। আর ভাই জীবনে কোনোদিন দেখেছো যে জেল সেলের ঠিক সামনে কেউ চেয়ার টেবিল সাজিয়ে বসে? তোমরা প্রত্যেকে সিনেমাতে জেলের দৃশ্য তো দেখেছো। ভাই জেলের যেইখানে চেয়ার টেবিল থাকে, জেলের সেলটা অন্যদিকে হয়। ভাই সেট ডিজাইন এত অসাধারণ, লিটারালি জেলের ভেতর থেকে কেউ গলা জড়িয়ে পুলিশ ইন্সপেক্টরের কেউ গলা ধরতে পারে, ঠিক আছে? লিটারালি জেলের দরজার বাইরে চেয়ার টেবিল পেতেছে বসে আছে, এবং ওইদিকে পিঠ দিয়ে, কয়েদিদের দিকে পিঠ দিয়ে। তো ভাই প্রচুর ডিটেলিংয়ের অভাব রয়েছে ভাই। আর ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তুই ক্লোরোফর্ম দিয়ে যখন সবাইকে অজ্ঞান করবি ট্রেনের মধ্যে, তাহলে এত কেলালি কেন? ক্লোরোফর্মটা বানানোর কি দরকার ছিল ভাই? কেলি একটা করে মারছে অজ্ঞান হয়ে যাচ্ছে, একটা করে মারছে অজ্ঞান, ক্লোরোফর্ম বানানোর দরকার কি ছিল ভাই? খোলা ট্রেনে প্যাসেঞ্জারের মাঝখানে ক্লোরোফর্ম তৈরি করছে, প্যাসেঞ্জার তো আগে অজ্ঞান হয়ে যাবে। দেখো আমি কেমিস্ট্রিতে পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকে 44, কেমিস্ট্রির জ্ঞান আমি নেই, বাট তামাকের মধ্যে অ্যাসিটোন রয়েছে। আমার সঙ্গে যে গেছিল সে ভাই পিএইচডিতে, সরি সে ফিজিক্সে যে অনার্স করেছে, কেমিস্ট্রি তারও পুর, এবং সে তো সিগারেট পর্যন্ত খায় না, আমি তো সিগারেট ফুকি, কিন্তু সেও বলছে ভাই তামাকে রিয়েলি অ্যাসিটোন থাকে আর ক্লোরোফর্ম এইভাবে বানানো যায়। ভাই সাবানের সাথে গ্লিসারিন মারলে পরে ভাই ডিনামাইট তৈরি হয়। আমি বলছি লুক, দিস ইজ ভেরি সায়েন্টিফিক। সাকিব খান থাকলে পরে বলতো এটাই সায়েন্স। আমি বলে দিচ্ছি সাকিব খানের জায়গা, ঠিক আছে? তো ভাই এই সিনেমাতে এরকম প্রচুর ছোট ছোট হাস্যরসের জায়গা আছে যেগুলো আনইনটেনশনালি ফানি। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, 1960 সালে, 60-এর দশক দিয়ে শুরু হলো, এবং সেখানের মধ্যেই গল্প ঘুরছে। ভাই বর্নভিটা তখন এক্সিস্ট করতো রিয়েলি? আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি। একটা পার্কোরের সিন হচ্ছে, ফ্রি রানিংয়ের সিন, ঠিক আছে, ছাদের মধ্যে দিয়ে, সিনটা ভালো, কিন্তু দড়ির কাজ পরিষ্কার। আর তার থেকেও বড় কথা, তার টোটার কোনো ক্লোজ আপ, কোনো শটই নেই। টোটার তাও একটা দুটো রয়েছে, যে টোটা দৌড়াচ্ছে তুমি বুঝতে পারবে। জিতের যে কটা স্টান্টের শট এমন দূর থেকে যাতে বুঝতে না পারা যায় যে ওটা জিদ্দা নাকি অন্য কেউ। আর তার থেকেও দুঃখের ব্যাপার হচ্ছে তার মধ্যে একটা বাড়ির জানলা দেখতে পাওয়া যাচ্ছে ভাই, এই স্লাইডিং জানলা, যেটা আমার ঘরে রয়েছে, সবার বাড়িতেই আজকাল রয়েছে এরকম কাচের জানলা, এরকম স্লাইড করে সসর করে খুলতে যায়, খুলতে আসে। ইভেন কি এখানে যে কলকাতা শহরকে দেখানো হয়েছে না, তুমি ফিলই করতে পারবে না যে তুমি অ্যাকচুয়ালি 1960 সালের কলকাতা শহর তুমি দেখছো। খালি লোকজনের জামা কাপড়, হাতের লেখা, আর কিছু গাড়ি, আর কিছু ডিজাইন। তোমার লিটারালি মনে হবে যে ভাই এটা তো মোটামুটি 2005-10-এর একটা কলকাতা শহর, জাস্ট পুরোনো জায়গা আমরা দেখছি। তো সিনেমাটার স্কেল তো তুমি ফিল করতে পারবে, বাট ডিটেলিং নিয়ে বলতে যদি শুরু করি, তাহলে ভাই ভুলের ফিরিস্তি ভাই লম্বা মানে লম্বা। আর একটা কাস্ট, এখানে একটা পুলিশের চরিত্র রয়েছে যার সাথে শ্রেয়া ভট্টাচার্যর ক্যারেক্টারের একটা কানেকশান আছে। ভাই আমি ওই লোকটা এত ভালো অভিনয়, আমি ভাবলাম যে এই লোকটা হয়তো ভিলেন হবে, একে তো ট্রেলার কোথাও দেখায়নি। আমি ভাবলাম যে হয়তো সিনেমাতে এরকম কিছু একটা থাকতে চলেছে যেটা আমরা আগে থেকে দেখিনি, জানিই না। ইভেন কি ফার্স্ট হাফের মধ্যে না মেজর পোর্শনগুলো হয়ে যায় যেগুলো ট্রেলারে দেখিয়েছে, সেটা অ্যাকশন ব্লক বলি বা অন্য কিছু। তো আমি ভাবছিলাম যে ভাই সেকেন্ড হাফে হয়তো অন্যরকম কিছু হবে। সেকেন্ড হাফে যেগুলো হলো সেগুলো ইমোশনাল, সেগুলোর মধ্যে ভাই বেশ যন্ত্রণা ফিয়ে রয়েছে, কিন্তু জিনিসটা পুরোপুরি আস্তে আস্তে জওয়ানের মতো হয়ে যেতে আরম্ভ করলো, এবং কাইন্ড অফ জওয়ানে গিয়েই জিনিসটা গিয়ে শেষ হয়। বক্তব্যগুলো খুব ভালো, কিন্তু ভাই মিমিক্রি হয়ে গেল ভাই সিনেমাটা। আর এই যে ভিলেনটাকে শুরু খানিকক্ষণের মধ্যে যেভাবে ওয়েস্টও করে দিল, এবং ওই ভিলেনটার সিনটা মানে সিনেমার মধ্যে যত জিদ্দার যত ভিলেন যত রয়েছে না,
তোমার একে দেখে তোমার মনে হবে 2 মিনিটের জন্য যে ভাই এ তো খতরনাক একটা লোক, একে কি করে হ্যান্ডেল করবে। বাট সেটাও খুব কুইকলি একটা ছোট ইয়ের মধ্যে দিয়ে, ঝোড়োতারার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল। আর কৌশিক সেন একই ধরনের অভিনয় করে। এই সিনেমাতে কৌশিক সেন যেই অভিনয়টা করেছে, ওই টেক্কাতে যেরকম পরাণ বন্দ্যোপাধ্যায়ের সব থেকে খারাপ আউট অফ দ্য প্লেস একটা ইয়ে মনে হয়, কৌশিক সেনকে এই সিনেমাতে মনে হয়। যদিও কৌশিক সেনের অভিনয় বলে মানে মানে অভিনয় স্কিল বলে লিটারালি আর কিছু বেঁচে আছে বলে আমার তো অ্যাটলিস্ট মনে হয় না। তাকে আমি প্রায়শই বিভিন্ন রকম ফিল্মে দেখি, ওই সব জায়গায় ওই একই, ঠিক আছে, একদম স্বার্থপর হাড়ে হারামি ঢ্যামনা ক্যারেক্টার দেখি মানে ঠাস করে একটা থাপ্পড় মারি, ঠিক আছে, একদম মিচকে মুখী শয়তানের চরিত্র উনি খুব ভালো প্লে করে। এখানে উনি তাই করে, ঠিক আছে, বরং সেটা আর একটু কার্টুনিশ ওয়েতে করে, যেটা আমার জন্য তো ভাই জমেনি। ওকে, আমি একটা বিপ্লবী লাইফে চ্যালেঞ্জ একটা পলিটিশিয়ানের সঙ্গে, সেখানে আমরা সিরিয়াস স্ট্রং একটা ভিলেন চেয়েছিলাম, এরকম কার্টুনিশ মার্কানা। আর কার্টুন বলতে মনে পড়লো ভাই, এই যে ইন্দ্রদীপ, এই যে সন্দীপ রায়ের এখন ফেলুদার ফিল্মগুলোতে জটায়ুর চরিত্রে যে করে, সে এই সিনেমাতে ছিল। আমার থেকে দেখিয়ে ভাবছি ও মাই গড, ও মাই গুডনেস ভাই, এই লোককে আবার সহ্য করতে হবে ভাই। ও আর প্রিয়াঙ্কা সরকার ওই প্রথম 5-6 মিনিটে ভাই মানে যে হাগবে এবং হেগে বেরিয়ে যাবে ভাই। ওকে, এবং ওইখানে মানে জিতের সাথে প্রিয়াঙ্কা সরকার একটা সিন আছে, ওখানে জিদ্দার কথা বলা দেখে আমি ভাবছি যে গোটা সিনেমাটা কি এরকমভাবে চলবে। অ্যাকচুয়ালি ফার্স্ট হাফ ইজ ভেরি ব্যাড। ওকে, সেকেন্ড হাফে গিয়ে সিনেমাটা অনেকটা পিক আপ করে, অনেকটা এনগেজিং এন্টারটেনিং হয়, কিছু ভ্যালু অ্যাড করে। ফার্স্ট হাফ ইজ হরিবল, ঠিক আছে। আর এই সিনেমাতে খুব সুন্দর একটা কুকুর আছে। যদি আমি রিয়েলি যদি বলি, এই কুকুরটার পারফরমেন্স সবার থেকে ভালো। ওকে, এবারে অনেকে খেপে যাবে, তুমি জিদ্দাকে অপমান করলে কি করে। এইবারে আসি আমি জিদ্দার কাছে। দেখো, আমি জিদ্দার একজন ফ্যান। এই ভিডিওটা যখন বানাচ্ছি তার একটু আগেই একজনের সাথে আমার কথা হচ্ছিল, তো আমি একজন জিদ্দার ফ্যান হিসাবেই বলছি। আমি এই সিনেমার রিভিউয়ের আগে যা যা কথাবার্তা বলে এসেছি, আমি ইন ফিউচারও তাই বলবো। অনেক হয়েছে কমার্শিয়াল সিনেমা। দেখো, মার্কেটে ফলস চাটুকার আর স্তাবক, রাজা যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। আমাদের এই রিভিউয়ার কমিউনিটিতে এত বোকাচোদার গাঁড় চাটি আর স্তাবক আর চাটুকার ভরে গেছে, সত্যি কথা বলার তো এদের গাঁড়ে তো দম নেই কোনো রকমের, ঠিক আছে। এবার একজন উঠেছে, তাকে চাটলে ফায়দা তো সবাই চাটবে, কিন্তু পাবলিক তো করবে বিচার। দেখো, নন্দনে সবাই খুব এনজয় করেছে, আমি জানি। আমরা সিনেমাকে যত খুঁটিয়ে দেখি অত খুঁটিয়ে কেউ দেখে না, সবাই ওপর দিয়ে দেখে। এবং এই সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ, যথেষ্ট এন্টারটেনিং একটা ফিল্ম হয়েছে। ফার্স্ট হাফটা আমার ঝুল লেগেছে, সেকেন্ড হাফটা আমার ভালো লেগেছে, কারণ সেকেন্ড হাফে অনেক সিরিয়াস জায়গা রয়েছে, ইমোশনাল জায়গা রয়েছে, যেগুলো আমাদেরকে ভাবায়, যেগুলো আমাদেরকে দুঃখ দেয়, যেগুলো আমাদেরকে ফিল করতে বাধ্য করায়। তবে এই সিনেমার ভাই জওয়ান থেকে হিউজলি ইন্সপায়ার্ড, লাইক লিটারালি জওয়ান থেকে ভীষণ রকমভাবে ইন্সপায়ার্ড। ইভেন কি ক্লাইম্যাক্সের দিকে গিয়ে তো সিমিলারিটিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবারে ভাই, তুমি ডিরেক্টর, তুমি মিমিক্রি আর্টিস্ট নও যে অন্য ফিল্মকে তুমি মিমিক করতে বসেছো। অ্যান্ড ইফ দিস ইজ আ মিমিক্রি, জিদ্দার পারফরমেন্সের জন্য কিন্তু উতরে যায়। যদিও ডিরেক্টরের ব্যাপারে আমার নতুন করে কিছু বলার নেই। এই ডিরেক্টর প্রসেনজিৎ আর দেবকে একই সিনেমায় পেয়েছে, সেই সিনেমার ভার্ডিক্ট কি প্রত্যেকে জানে। আমার যদিও ফিল্মটা ভালো লেগেছিল, আমি বলেও ছিলাম, ঠিক আছে। অথবা এই ডিরেক্টর কিন্তু মিঠুন চক্রবর্তীকেও পেয়েছে, সেই ফিল্মেরও ভার্ডিক্ট কি আমার কিছু বলার নেই, প্রত্যেকে জানে। এই ডিরেক্টরের ট্র্যাক রেকর্ড কি সেটা প্রত্যেকে জানে, ঠিক আছে। এবং খুব সৌভাগ্যবান একজন ডিরেক্টর, এবং ওনার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। নিজের স্কিলকে উনি হর্ন করলে আর এই জনপ্রিয় ফিল্ম মিমিক্রি করার চেষ্টার থেকে নিজে অরিজিনাল কিছু বানাতে যদি যায়, তাহলে ভালোই বানাবে ভাই, ঠিক আছে। এবারে আমি আসি যে এই ফিল্মের মানে আমার কিছু ব্যক্তিগত মতামত, যদিও যা দিলাম এতক্ষণ অবধি সব ব্যক্তিগত মতামতই ছিল। দেখো ভাই, অনেকে ধরেই রেখেছে যে এই সিনেমাটাকে আমি বাজে রিভিউ দেবো, কারণ এই সিনেমার সাথে একজন অ্যাসোসিয়েট আছে যার সাথে আমার ঝামেলা আছে। দেখো ভাই, আমার এই রিভিউ চ্যানেল করে, ঠিক আছে, আজ অবধি সব থেকে বেশি আর্নিং হয়েছিল
একবার সাকিব খানের একটা ভিডিওতে, তারপরে সাকিব খানের কটা সিনেমা নিয়ে আমি কটা ভিডিও বানিয়েছি প্রত্যেকে চ্যানেল চেক করলে কেউ জানতেই পারবে, ঠিক আছে। কোথায় গাঁড় চাটলে চ্যানেল ওঠে আমি খুব ভালো করে জানি, তাও আমি চাটি না। আমি এই যত আছে না মানে খাজা গজা, ঠিক আছে, চোর চোর ডাকাত তো প্রচুর রয়েছে এখানে, চাইলে পরে আমিও দিনে জিদ্দার সিনেমা আসছে বলে আমি পাগল হয়ে যাচ্ছি বলে দিনে 5টা করে ভিডিও বানাতে পারতাম, বানাই না, ঠিক আছে। এবার দেখো, আমি আমার ব্যাপারে জাস্টিফিকেশান দিচ্ছি না, বাট অনেকেরই মনে হয়েছে যে জাস্ট বিকজ এই সিনেমাতে কেউ অ্যাসোসিয়েট আছে বলে আমি এটাকে বাজে বলবো। তো মৃগয়াকে আমি কেন বাজে বলিনি? মৃগয়াকে তো তাহলে আমি বাজে বলতে পারতাম, বলিনি তো বাজে। দেখো ভাই, আমি না বাকি যেই সমস্ত ছোট লোকরা আছে তাদের, আমিও ছোট লোক, আমি বস্তি, টক্সিক, মিসোজিনিস্ট, প্যারাসাইট, তারপর আরও কী কী সব আছে, ঠিক আছে। এই যার সাথে আমার প্রবলেম সেই তো আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা তো বলেছে, ঠিক আছে, ওকে ভাই। মানে আমাকে তো মানে পারলে ভাই আর মানে দানব বানিয়ে ভাই ফাঁসি দিয়ে দেয়, ঠিক আছে, ওকে। তো ভাই তোমরা এই সমস্ত কিছু বিশ্বাস করো, খালি একটা জিনিস মাথায় রাখবে, আমি যদি কোনো জিনিসকে লাইফে ভালোবাসি বা কোনো লোককে যদি ভালোবাসি, ধরো সম্মান করি, তো আমি সেটার সাথে কখনো গদ্দারি করব না। কারণ আমি ব্যাটম্যান আর বিলি বুচারের ফ্যান, আমি জিদ্দার ফ্যান। আমি কোন কোন জিনিসের ফ্যান প্রত্যেকে জানে। আমি ইয়াশের ফ্যান, জিতের ফ্যান, জ্যাক স্নাইডারের ফ্যান, প্রশান্ত নীলের ফ্যান, ব্যাটম্যানের ফ্যান, বিলি বুচারের ফ্যান, স্পাইডারম্যানের ফ্যান, ঠিক আছে। স্পাইডারম্যানে আমি এত হাইপড ছিলাম, সারা রাত ঘুমাইনি, ভোর 6টার সময় দেখতে গেছি। এই সিনেমাটাকে সবাই ভালো ভালো বলেছে, আমার ভালো লাগেনি, জেনুইনলি আমি সেটা বলেছি যে না সিনেমাটা, এবং কেন ভালো লাগেনি সেই নিয়ে পডকাস্ট হয়েছে, বাওয়াল হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। অনেকেই মনে করে যে কুল সাজার জন্য আমি যে পপুলার জিনিসকে বাজে বলছি, এসব কথাবার্তা আমি দেখেছি কমেন্ট বক্সে। সেটাই যদি হয় তাহলে এরকম অনেক খাজা জিনিসও আছে যেগুলোকে আমি ভালো বলেছি, কারণ আমার ভালো লেগেছে তাই, ওকে। যেরকম ধরো ফর অ্যান এক্সাম্পল, ধরো তাসান, তাসান আর ধুম 3, দুনিয়াতে যে কাউকে জিজ্ঞাসা করো বলবে বালের সিনেমা। আমি তাসান এখনও দেখি, আমার ভাল লাগে। দেয়ার আর ট্র্যাশ মুভিজ যেগুলো আমার ভাল লাগে। তো আমি যেটা বলছি, আমি আমার ফিলিংস থেকে বলছি। আমি আমার ফিলিংস বাদ দিয়ে কার সাথে কি সম্পর্ক, কার সাথে কি ইকুয়েশন, কে কি ভাববে, ভাই দিনের শেষে নিজের পয়সায় নিজে খাই, ঠিক আছে, বাবার টাকাতেও নয়। প্রচুর ঘামান্ডার, প্রচুর ইগো আমার শরীরে। আমি হচ্ছে গিয়ে সেই লাঠির মতো যে ভাঙবো কিন্তু মাথা নত করবো না, ওকে। মেরে মরবো নয় মার খেয়ে মরবো, প্রাণ ভিক্ষা চাইবো না। আমি যাদের ভক্ত তারা প্রত্যেকে আছে ভাই মরে যাব, ঠিক আছে, কিন্তু হেরে যাব না বা মাথা নত করবো না, ঠিক আছে। না, হারার ব্যাপারে আমার মতো এক্সপার্ট ভাই কেউ নেই লাইফে, ভাই আমি টোটালি ফেলিওর। কিন্তু আমি এতটাও রিয়েলি চুতিয়া নই যে জাস্ট বিকজ একটা লোককে অপছন্দ করি বলে জেনে বুঝে একটা সিনেমার আমাকে বাজে রিভিউ দিতে হবে। অ্যান্ড সরি টু সে, আমার এই সিনেমাটা খুব ভালো যে লেগেছে তা কিন্তু নয়, কিন্তু এই সিনেমাটা আমি আরও একবার দেখতে যাচ্ছি পরের সপ্তাহতেই। ইভেন কি আমার অ্যাকচুয়ালি প্ল্যান আছে যে ভাই নন্দনে 50 টাকার টিকিট রয়েছে, আমার অ্যাকচুয়ালিতে প্ল্যান আছে যে ভাই 10-15 জনকে নিয়ে দেখার, যে কোনো একটা মিট ফিট মতো করে, ঠিক আছে। এবার আমি নিজে খুব একটা বেশি সোশ্যাল ব্যক্তি নই বলে আমি জানি না যে সেই আইডিয়া আমার করা উচিত কি না, ঠিক আছে, ওকে। আমার জাস্ট কোনো আইডিয়া নেই, বাট আমার অ্যাকচুয়ালিতে ইচ্ছা আছে যে ভাই 10-15টা ছেলে হবে ভাই, যাদেরকে আমি দেখাবো সিনেমাটা, ওকে। তবে এটা আমাকে একটুখানি প্ল্যান করতে হবে, বাট আমার এরকম ইচ্ছা আছে, ঠিক আছে। জিদ্দার একটা সিনেমা আসছে এতদিন বাদে, আমার অনুভূতি দেখো মিক্সড ব্যাগ, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কেউ যদি আমাকে বলে যে তোমার ট্রুলি কেমন লেগেছে, দেখো এটা যদি জিদ্দা যদি অনন্ত সিংহের রোল প্লে না করে অন্য কোনো রোল যদি প্লে করতো না, সিনেমাটা অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ভালো লাগতো। কেন? একদম লাস্টে গিয়ে, সিনেমার একদম লাস্টে গিয়ে অনন্ত সিংহের ছবি যখন দেখায়, সেই ছবিটা দেখে আমি বুঝি জিদ্দার সাথে অনন্ত সিংহের অ্যাকচুয়ালিতে দেখাতে পর্যন্ত কোনো সাদৃশ্য নেই, ঠিক আছে, দেখতে পর্যন্ত তারা সিমিলার নয়। ইভেন কি জিদ্দার সাথে রূপমের একটা ইন্টারভিউ রয়েছে, রূপম মানে ছোট রূপমের কথা বলছি আমি, রূপম ইউনিভার্সের কথা বলছি। ওই ইন্টারভিউটা দেখে আমার মনে হলো এই যে সিনেমার শুরুতে যে বড় মুখ করে বললো যে এই বইটার উপরে বেস করে হয়েছে,
আমার ওই রূপমের সাথে ইন্টারভিউটা দেখে মনে হলো যে জিদ্দা ওই বইটা পড়ে পর্যন্ত নেই। জিদ্দা বাংলা না পড়তেই পারে, বাংলা হয়তো সে পড়তে পারে না, কাউকে বলতো যে তুমি জিনিসটা পড়ো আমি শুনবো। জিদ্দার তো ওই বইটা মেমোরাইজ করে নেওয়া উচিত। ইউনো জিৎ আর দেবের সাথে প্রসেনজিতের পার্থক্য এখানে, কারণ জিৎ আর দেব দুজনেই এন্টারটেইনার এবং দুজনেই মানুষের অনেক ভালোবাসা তো পেয়েছে, কিন্তু দুজনে না সুপারস্টার হয়ে যাওয়ার পরে বিশাল বড় অভিনেতা বা নিজের জায়গা টিকিয়ে রাখার জন্য একজন পলিটিক্স করেছে, আরেকজনের সেই পলিটিক্স করার সেই ক্ষমতাটা নেই, কিন্তু প্রসেনজিৎ নিজেকে আপস্কিল করেছে। ইউনো জিৎ আর দেবের সামনে না প্রসেনজিৎ চ্যাটার্জিকে অনেক বেশি শিক্ষিত মনে হয়। প্রসেনজিৎ চ্যাটার্জির ইন্টারভিউ, তার স্ক্রিপ্ট সিলেকশন, ক্রাফট নিয়ে কথাবার্তা বলা। জিদ্দা প্রত্যেকটা ইন্টারভিউতে মেটেরিয়াল 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 মেটেরিয়াল। আরে মেটেরিয়াল কি ভাই, কি মেটেরিয়াল কি? ম্যাটেরিয়াল খুব চলতি একটা ভাষা, ঠিক আছে? ম্যাটেরিয়াল কি? সব কিছুই ম্যাটেরিয়াল দুনিয়াতে। এই ম্যাটেরিয়ালটা ভালো, ওই ম্যাটেরিয়ালটা ভালো নয় ভাই। অ্যাটলিস্ট পাবলিকালি অ্যাপিয়ার হওয়ার আগে ভাই ঠিকঠাক, যদিও মানে মানে এমন সব মানে মানে আলবাল ছোলার ডালদের কাছে ইন্টারভিউ দিয়েছে যে আমার কিছু বলার নেই, ঠিক আছে? ওকে, বাট হ্যাঁ, কেউ কেউ কারুর ইন্টারভিউ আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? যাদের ইন্টারভিউ আমি পুরো দেখেছি। ছোট রূপমের কথা বলেছি পডকাস্টে, আমি আরেকজন বড় ইউটিউবারের নাম করছিলাম আমি, তো তাদের ইন্টারভিউ আমি পুরো দেখেছি, বেশ ভালো হয়েছে। তারা ভাই জেনুইন ভালো প্রশ্ন করেছে, তারা প্রিপারেশন নিয়ে গেছে, ঠিক আছে? ওকে, হোয়ারেজ বাকি কিছু আলবাল বালবিচিই রয়েছে যারা, তাদের তো মানে জিদ্দারটা চেটে চলে, ঠিক আছে? পুরো পেছন চেটে চলে, ঠিক আছে? ওকে, তো এই চাট মারানিগুলো বাদ দিয়ে বাকিদের দুজন যাদের নাম করলাম তাদের ইন্টারভিউ আমার বেশ ভালো লেগেছে। সুজানীলের ইন্টারভিউ মোটামুটি স্ট্যান্ডার্ডের, অরিজিতের ইন্টারভিউ ঠিকঠাক। ওকে, তো এই ছিল কি আমার পুরো বক্তব্য। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর বাই দ্য ওয়ে, আমি যে প্ল্যানটা করছি সেই প্ল্যানটা করলে আমার কীভাবে করা উচিত, কীভাবে লোকজনকে সিলেক্ট করা উচিত, কারণ অনেস্টলি স্পিকিং যারা টিকিট অ্যাফোর্ড করতে পারে তাদের নিয়ে আমার যাওয়ার ইন্টারেস্ট নেই। 50 টাকা নন্দনের টিকিটের দাম। যারা অ্যাফোর্ড করতে পারে না বা কলেজ গোয়িং পাবলিক বা জিদ্দাকে নিয়ে নিউলি ইন্টারেস্ট রয়েছে, এবং আমি ঠিক জানি না যে কী করে আমি 50টা বা 20টা ছেলেকে, 50টা নয় মানে 15-20টা ছেলেকে কী করে আমি চুজ করবো, কারণ ভাই সবার একটা রেসপন্সিবিলিটিও থাকবে। আই ডোন্ট নো, ঠিক আছে, কীভাবে এটা করতে হবে, বাট আমি এটা প্ল্যান করছি করার। ওকে, তবে হ্যাঁ, আমি কোনো ফ্যান ক্লাব ভাই তারা আলাদা করে শো দেখতে যায়, ঠিক আছে? কোনো ফ্যান ক্লাব যদি এখন আমাকে অ্যাপ্রোচ করো যে এই সেই হ্যান তার মধ্যে আমি নেই ভাই। ওকে, তো আর হ্যাঁ ভাই, আমার সাথে 15-20 জন যারা যাবে তারা প্রত্যেকে ছেলেই যেন হয়, ঠিক আছে? যদিও আমার চ্যানেলের ভিডিও ছেলেরাই দেখে। ওকে, তো আমি দেখছি এই ব্যাপারটা আমি এখন অব্দি শিওর নই, ঠিক আছে? ওকে, আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে জাস্ট বললাম কী হবে, আমি রিয়েলি বলছি আমি জানি না, কারণ এরকম কোনো দিন আমি কোনো কিছু করিনি, আর লোকজন হ্যান্ডেল করার ব্যাপারে আমি খুব একটা ভালো নই। ওকে, তো এই ছিল গিয়ে আমার রিভিউ, আর এই ছিল গিয়ে আমার পার্সোনাল ফিলিংস। অতটা নিচে নামতে জাস্ট বিকজ একজনের সাথে প্রবলেম আছে বলে গোটাটা সিনেমাকে ব্যাশ করব না ভাই। আমি অতটা বস্তি চাপ ছোটো লোক চুতিয়া এখনও হতে পারিনি। আমি এমনিতে খারাপ লোক, তাতে কোনো রকম ডাউট রেখো না, ঠিক আছে? 4 অক্ষর 5 অক্ষর 6 অক্ষর 10 অক্ষর প্যারাসাইট, ঠিক আছে, টক্সিক উমেন ব্যাসার হ্যান ত্যান, ঠিক আছে, ওই সমস্ত কিছু তোমরা বুকে নিয়ে তোমরা ঘুমাতে পারো, কিন্তু এখনও অবধি নিজের মেরুদণ্ড এতটা বিক্রি করিনি যে যেই নায়ককে আমি পছন্দ করি, এটা অনেক মানে মানে আন্ডার স্টেটমেন্ট, ঠিক আছে? যাকে লিটারালি আমি ভক্তি করি, সম্মান করি, শ্রদ্ধা করি, আজকে তাকে সরিয়ে রেখে শুধুমাত্র পার্সোনাল এজেন্ডা সেট করার জন্য সব কিছু আমি খারাপ বলবো, ঠিক আছে? অতটা নিচে আমি যেদিনকে নামতে পারবো সেদিন বুঝবে যে কলিযুগ একদম ফাইনালি ইজ হিয়ার, আর কলকি অবতারটা আমি, ঠিক আছে? ওকে, চলো টাটা ভাই, আবার জন্য দেখা পাই, অনেক বড় হয়ে গেল। ও লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলতে আমি ফেরত চলে এলাম। এই যে বাঘা যতীন, ধূমকেতু, ব্যোমকেশ, টেক্কা, রঘু ডাকাত, খাদান, বলছে কি তোমাদের যে গুরুদেব আছে না, তোমাদের গুরুদেবকে বলো ইভেন কি, ইভেন কি? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে অ্যাকশন সিন যেগুলো অ্যাকচুয়ালিতে বাজে জিদ্দার অন্যান্য সিনেমার তুলনায়, সেই অ্যাকশান সিনগুলো না, বাঘা যতীনের ওই স্ক্যাম মার্কা অ্যাকশান সিন, ওই নদীতে নৌকার মধ্যে, রাস্তায় পালকি গাড়িতে, ঠিক আছে, আর লাস্টে নাকি RRR লোকদের দিয়ে নাকি বাঘের ভিএফএক্স করানো হয়েছে। ইভেন কি এখানে জিদ্দার সিনেমাতে যেটুকুনি AI ইউজ হয়েছে না, সেটাও না ওই বাঘের ভিএফএক্স RRR টিমের থেকে ভালো দেখতে। আর তোমাদের গুরুদেবকে বলো
যে খোদার খাসির মতো চেহারা বানালে পরেই হয় না, ফিটনেস বলে একটা জিনিস হয়। আর অ্যাকশান সিন কীরকম দেখতে হয় বা অ্যাকশান দৃশ্য কী করে অ্যাকচুয়ালি পয়সা লাগিয়ে শ্যুট করতে হয়, এটা একটুখানি জিদ্দাকে কল করে একটু জিদ্দার সাথে ডিসকাস করতে, হ্যাঁ, কাজে লাগবে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। আর যাদের মনে হচ্ছে না যে বাঘা যতীন নিয়ে আমি অকারণে বাজে কথা বলছি, হইচইতে আছে বাঘা যতীন। কালকে রাত্রিবেলায় দেখছিলাম, আমি এখন একটা জিনিস ক্র্যাক করে ফেলেছি ভাই, ঘুমের ওষুধ ভাই। আমি ট্রেলারে বলেছিলাম বাঘা যতীন না এটা সব থেকে বড় ঘুমের ওষুধ হতে চলেছে। এই সিনেমাটা ফ্লড, বাট ইট ইজ নট আ ঘুমের ওষুধ, ঠিক আছে? কিন্তু বাঘা যতীন হচ্ছে গিয়ে পিওর ভাই, তুমি খুলবে ভাই, রাত্রিবেলা রিল দেখছো, ঘুম পাচ্ছে না, বাঘা যতীন চালিয়ে নেবে। 5 মিনিটে না যদি ঘুমিয়েছো, 10 মিনিটে না যদি তুমি তো খালি লিটারেলি বলবে যে ভাই এটা দেখার থেকে আমি ঘুমাবো। ভাই তোমাকে গিয়ে পেচ্ছাপ পর্যন্ত করতে হবে না, তুমি এমন ঘুমিয়ে পড়বে, ঘুমের মধ্যে তুমি মুতে দেবে, ঠিক আছে? তো বাঘা যতীন আমি গতকাল রাত্রিবেলা দেখছিলাম একটুখানি, জিদ্দার সিনেমার প্রোডাকশন আর স্কেল আর এফোর্ট এখনও অবধি বাকি লোকদের থেকে, এই ইন্ডাস্ট্রির বড় বড় কর্পোরেট বুকারদের থেকে, ওকে, লঘু পকাত অথবা লেওড়া কি তুই বলবো না, থাক, ওসবের থেকে অনেক বেটার, ঠিক আছে? ওকে, কারণ হ্যাঁ, জঙ্গলে ওই হায়না শিয়াল খেক শিয়াল একটু বেশি ঘোরাঘুরি করছিল, সিংহের আসার দরকার ছিল, সিংহ এসেছে, ওকে, সিংহ এসেছে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।